বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিই যে আজকে একদম সময় নেই, দু একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই সময় যে জিনিসটা শেয়ার করতে হবে আমাদেরকে, যে অতি বর্ষা আর এই বর্ষার পর একটা গাছে খাদ্য দিতে হবে, এবং সেই খাদ্যটা খুব জরুরি কিন্তু। আর তারপরেই তো আবার গাছে ফুল ফলের বিষয়গুলো থাকবে, সেটা আপনার যে কোনো ফলের গাছই হোক বা ফুলের গাছ হোক। তাহলে ঠিক আমরা কিরকম খাদ্য দেব, আর গাছের কন্ডিশন কিরকম থাকলে খাদ্য দেব না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, বর্ষার পরে যদি আপনি খাদ্য দিতে থাকেন, সেক্ষেত্রে কি হবে যে বর্ষার পরে যেখানে একেবারে শীতের ঠিক মুখোমুখি, মানে অর্থাৎ সেই সময় কিন্তু গাছ, বেশ কিছু গাছ কিন্তু ডরমেন্সিতে চলে আসবে। অর্থাৎ সেই বিষয়টাকে আপনাকে খেয়াল করতে হবে। অর্থাৎ খাদ্য দেওয়ার থাকলে কিন্তু আপনাকে বর্ষাতে দিতে হবে। কিন্তু এত বেশি বৃষ্টি, আর বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি, এ সময় আপনি খাদ্য দিতেও পারছেন না। তবে খাদ্য কিন্তু আপনাকে বানিয়ে রাখতে হবে, এবং বৃষ্টি থামলে কিন্তু খাদ্য দিতে হবে। সেটা ফুল গাছ হোক আর ফল গাছই হোক। আমরা মূলত যে ফাঙ্গাসের ভয়গুলো করছি, সেই ফাঙ্গাসটাকে আমাদেরকে সর্বপ্রথম খাদ্যের মধ্যে নষ্ট করে ফেলতে হবে। তাহলে আমরা খাদ্যকে কিন্তু এক একটা জায়গায় বানিয়ে রাখবো। সেই বানানো খাদ্যটা কিন্তু আমরা বর্ষা শেষে মুঠো মুঠো করে দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এবারে মূল কথা হচ্ছে যে যাদের ফলের গাছ আছে, টবের মধ্যে ফলের গাছ আছে, তাদের খাদ্য হয়তো দেখা গেছে লাগবেই না, গাছ এমনিই সুস্থ আছে, ভালো আছে। সেক্ষেত্রে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কেমন হবে? আবার যদি গাছে প্রচুর পরিমাণে, ধরুন এই গেল বছর, মানে এই বছর যে ফুল বা আগের বছর হচ্ছিল, যে প্রচুর পরিমাণে ফল হচ্ছে, অথচ দেখছেন সেই ফলের গাছের ফল কিন্তু থাকছে না। এবং ফুল গাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই সময়কার জন্য গাছ এমনি খুব ভীষণ ভালো আছে। আবার সেই ক্ষেত্রেও যদি আমরা উম, যদি আবার খাদ্যটা দিয়ে ফেলি, তাহলে কি কেমন হবে? যে বেশি বেশি কি বেড়ে উঠবে, আবার কি বেশি বেশি ফুল হবে? না, এইখানটা একটা ব্যাপার আছে। আপনি দেখেন যদি যে আপনার গাছের নিজের থেকেই খুব সৌন্দর্যতা আছে, ভালো আছে, গাছ ফ্রেশ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খাদ্য দেওয়ার বিষয়টা ভাবতে হবে। তাহলে আমরা যখন গাছে খাদ্য দেব, এইবারে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের টবের মাটিগুলো, মানে কোন ধরনের মাটিতে গাছ বসানো আছে। কারণ এক এক বন্ধুর এক এক জায়গাকার মাটি তো এক এক রকম। আর সেই জন্য আহ, কার কোন মাটিতে বসানো আছে, একই রকম খাদ্য অ্যাপ্লাই করে ফেললে সবার ক্ষতি হবে কিনা সেটা জানতে হবে। কারণ কারো লাভ হতে গিয়ে কারো ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে যাদের মাটি সম্পূর্ণভাবে বেলে মাটি, মানে একদম হেলা মাটি টাইপের, মানে বালি টাইপসের মাটি, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যখন গাছে খাদ্য দেবেন, আপনাদের খাদ্যর সঙ্গে কিন্তু একটু নাইট্রোজেন থাকতে হবে। শুধু দুটো জিনিস আগের দিনে বলেছিলাম, যে ফসফেট এবং পটাশটা আপনি দেবেন না। আর যাদের গাছের ক্ষেত্রে এঁটেল মাটির মধ্যে গাছ, তাদের ক্ষেত্রে বলবো যে এঁটেল মাটি থাকা মানে কিন্তু আপনার ফসফেট পটাশটা লাগে। তাহলে আমরা বেলে মাটি যাদের আছে, তাদের কিন্তু সুপার ফসফেট পটাশটা লাগবে না। তাদের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনটা লাগবে। একদম ক্লিয়ার তো? তাহলে আমাদের যাদের বেলে মাটিতে টবে গাছ আছে, গাছ এই মতো অবস্থাতেই খুব বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, বা আবার দেখছি যে কিছু কিছু গাছ বসে গেছে। তো সেই জন্য গাছের বৃদ্ধি করাতে হবে। গাছের বৃদ্ধি না করালে আবার পরবর্তী অবস্থায় গাছে ফল পাবেন কি করে? তাহলে আপনার যদি বেলে মাটির মধ্যে গাছ থেকে থাকে, তাহলে আপনি যখন খাদ্য বানাবেন, সেই খাদ্য বানানোর সাথে কিন্তু যাদের বেলে মাটি আছে, তারা কিন্তু দুটো জিনিস দেবেন না, সুপার ফসফেট আর পটাশটা দেবেন না। বাকি খাদ্য যেমন আপনারা কেনেন আর কি, অনেক বন্ধুই বুঝতে পারছে না যে 6 রকম জৈব সার মানে আমরা ঠিক কোন কোনগুলোকে বোঝাতে চাইছি। জৈব সার বলতে আমরা যেমন দিই আর কি, ধরুন ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এগুলো তো আমরা জানি। তো এইরকম ধরনের যত 3-4 রকম ধরনের খৈল পাওয়া যায়, সেটা আপনি ধরুন 2 রকম খৈল নিলেন দোকান থেকে। করঞ্জা খোলটা নেবেন, যদি পান তো খুব ভালো, করঞ্জা, নিম, বাদাম, এই তিনটে খোল কিন্তু খুব ভালো।
তাহলে আমরা করঞ্জা খোল এবং বাদাম খোল এই দুটো কিন্তু নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের গাছের ক্ষেত্রে সবখার ক্ষেত্রে যাদের বেলে মাটিতে থাক বা এঁটেল মাটিতে থাক তাদের ক্ষেত্রে বলবো, আপনার যদি গাছের কন্ডিশন খারাপ থাকে, যে খুব একটা ভালো নেই, এঁটেল মাটিতে গাছ আছে, গাছের রূপ দেখছেন একটু লালচে লালচে ভাব আছে, সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন বেশি লাগবে না, কিন্তু দিতে হবে, অল্প পরিমাণে আপনাকে দিতে হবে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার দেবেন। সেই 6 আর 2 8। এই ক্ষেত্রে যদি গাছের কন্ডিশন খুব ভালো থাকে, সেক্ষেত্রে এঁটেল মাটিতে কথা বলছি, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টার জন্য যদি খুব ভালো গাছ থাকে, সেক্ষেত্রে খুব কম পরিমাণে, ধরুন আপনি 6-এর জায়গায় 2 8 8 রকম, তার মানে আপনি 2 রকমে মিলে যে সম পরিমাণ বলেছিলাম সেটা কিন্তু আরো একটু কমিয়ে দেবেন, তাহলে একটু কম রাখবেন। মূল কথা হচ্ছে এইটাই। তাহলে 6 আর 2 8 রকম। 8 রকমের মধ্যেও আমরা রাখছি কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সরিষার খৈল, নিম খৈল, বাদাম খৈল, বোন ডাস্ট, লেদার মিল, এরকম সব মিলিয়ে কিন্তু নেব। নাইট্রোজেনের মতো কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন থাকবে না এমনটা নেব। সেক্ষেত্রে 10-26-26 এবং 28-28 গোমর এই দুটো কিন্তু নেব। দিলে কি হবে, আর গাছের ক্ষেত্রে ইউরিয়া বেশি দেবেন না। ইউরিয়া দিলে কি হবে, গাছের রং খুব ফাস্ট হয়ে যাবে। সেটা কিন্তু আপনার মূলত এই শুকনো জায়গার মধ্যে কিন্তু ইউরিয়াকে এইভাবে ব্যবহার করা উচিত নয়। দেখুন অনেকেই করছেন, কিন্তু যে যার মতো করে করছেন। আমি আপনাকে বলবো শুকনো জায়গার মধ্যে, অর্থাৎ মাঠে জল জমির মধ্যে ইউরিয়া ব্যবহার করা হয়। সেটাকে যখন আপনি টবের মধ্যে দেবেন, বেশি পরিমাণ হয়ে গেলে তো এক ক্ষতি হবে, এবং গাছের ডগা অতি সহজে নরম হয়ে যাবে, এবং তাতে কিন্তু অনেক রোগ আক্রান্ত হওয়ার ব্যাপার আছে, গাছের কাণ্ড পচে যাওয়ার ব্যাপার থাকে, বা হঠাৎই হঠাৎ গাছ ঝিমে মারা যাওয়ার ব্যাপার থাকে। তাহলে আমরা ইউরিয়াটা কিন্তু বাদ দেবো। অনেকেই দিয়ে ফেলি যে ইউরিয়া বেশি করে দিয়ে ফেললাম, সেটা কিন্তু করব না। তাহলে এটা আমাদের এঁটেল মাটি থাক আর বেলে মাটি থাক, আমরা শুধু এইটা বুঝেছি যে 6 আর 2 8 রকম। 8 রকম যখন সমান সমান আমরা নিচ্ছি, যাদের এঁটেল মাটি আছে তাদের ক্ষেত্রে বলবো যে আমরা নাইট্রোজেনটা একেবারে কম রাখবো, কিন্তু আমরা জৈবের ভাগটা বেশি রাখবো। তাহলে 6 আর 2 2 পারপাস আমরা নাইট্রোজেন রেখেছিলাম 10-26-26 এবং 28-28 গোমর। যদি গাছের কন্ডিশন ওকে থাকে, একদম ভালো থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আরো একটু কমিয়ে দেবেন। এটা আপনাকে গাছ দেখে বিচার করতে হবে। আবার যাদের বেলে মাটির মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে, নাইট্রোজেনটা দিতে হবে। এবারে আসি যা তাদের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা বেশি দেওয়া যাবে না। দেখুন সুপার ফসফেট পটাশ এরই বিকল্পে কিন্তু আপনি পেয়ে যাবেন, এই একই উপকার পাবেন ভার্মি কম্পোস্ট এবং কোকোপিটের মধ্যে। তাহলে ভার্মি কম্পোস্ট কোকোপিটের মধ্যেও কিন্তু আপনি সুপার ফসফেট পটাশের কাজটা পাবেন। অর্থাৎ যাদের বেলে মাটির মধ্যে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ভার্মি কম্পোস্ট কোকোপিটটাও কম দেবেন। কারণ তাহলে গাছের কন্ডিশনটা ভালো থাকবে আপনার, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনটা লাগবে। তাহলে দেখবেন গাছের যে রং একদম ফ্রেশ থাকবে। তো সেই জন্য গাছের রং এবং ফুল দুই সমান রাখতে হবে। প্রথমত আপনাদেরকে আরও 1-1.5 মাস ধরে গাছটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। এবারে আসছি, তারপরে কাটাই ছাটাই যা করার এই সময় টুকটাক করার থাকলে করে দেবেন। এরপর দেখবেন নিজের থেকেই গাছে ফুল আসা শুরু হবে। তো ফুল শেষ হলে তখন আপনারা চিন্তা করবেন, এবং ফল গাছের ক্ষেত্রে যেটা করবেন, আহ, ফুল গাছের ক্ষেত্রে কিন্তু খাদ্যটা দেওয়া যাবে, শীতেও আপনি দিতে পারবেন কম বেশি, কিন্তু ফল গাছের ক্ষেত্রে বলবো যাদের টবে থাক আর মাটিতেই থাক, আহ, এই বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু খাদ্যটা টোটালি বন্ধ করে দেবেন। বন্ধ করলে কিন্তু দেখবেন গাছের একটা লালচে লালচে ভাব আসবে, মানে গাছের যে রং সেটা কিন্তু একদম ডিপ গ্রিন থাকবে না। আস্তে আস্তে তারপরে দেখবেন ঠিক শীতের মাঝামাঝি থেকেই মোটামুটি কম বেশি প্রতিটি ফল গাছে আপনারা ফল পেতে থাকবেন। যেগুলো 12 মাসই তো কম বেশি আসছেই, কিন্তু যেগুলো আপনাদের সিজনাল ফল তাদের ক্ষেত্রে কিন্তু ফুল ফল আসা শুরু হয়ে যাবে। এই সময়টায় কিন্তু ফুল যখন আসবে এই সময়টায় বিন্দু মাত্রই কিন্তু খাদ্য দেবেন না। আরো একটা বলি যে যখন আপনাদের টবের ক্ষেত্রে দেখেছি বা মাটির ক্ষেত্রেও যাদের আছে, যে গাছে যখন ফুল আসে সেই সময় কিন্তু খুব হাই পাওয়ার মানে পাওয়ারফুল কীটনাশক স্প্রে করা যাবে না। আপনার দরকার থাকলে আপনি অবশ্যই দেবেন, কিন্তু পরিমাণে খুব কম দেবেন।
একদম কম। মানে ধরুন আপনার আম, লিচু বা জামরুল এই ধরনের যখন ফুলটা আসবে, সেই ফুলটা আসাতে আপনি কিন্তু খুব পরিমাণে কম দেবেন। কম মানে একেবারেই কম। সেক্ষেত্রে 1.5 লিটার থেকে 2 লিটার পর্যন্ত জল করে দেবেন এবং 1 ml দেবেন। আমরা এই সময় অনেকে ভিটামিন দিতে চেষ্টা করি যে ভিটামিন দিয়ে দিলে ভালো, অনেকে ভাবি মিরাকুলানটা দিলে খুব ভালো। দেখুন, মিরাকুলানের প্রধান কাজই হচ্ছে পাতা শর্ট করে দিয়ে চট করে ফুলটা আনিয়ে দেওয়া। অর্থাৎ আপনার গাছে যদি ফুল এসে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মিরাকুলান ওষুধ বা এই ধরনের ওষুধটা ওই সময় লাগবে না। দেওয়ার থাকলে আপনি অ্যাডভান্স দিয়ে দেবেন, মানে গাছে যখন ফুল নেই আপনি সেই সময় দেবেন, তাহলে পারফেক্ট কাজ কিন্তু পাবেন। তো সেই জন্য গাছে ভিটামিন দেওয়া থাকলে, গাছের ফুল থেকে ফলে পরিণত হলে সেই সময় আপনার কিন্তু ভিটামিন লাগবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো ভিটামিন, যেমন অ্যাগ্রোমিন, গোল্ডটোল এসবগুলো দেন, এর মতো অনেক কিছু আছে, সেগুলো দিতেই পারেন। তো যাই হোক, যখন বা বুস্টার 2 অনেকে দেন, এগুলো দিতেই পারেন। কিন্তু মূল কথাই হচ্ছে যে যখন আপনার ফুল থেকে ফলে পরিণত হবে, এইটুকু একটা ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু বুঝতে হবে যে গাছে যখন ফুল আসে, একদম গাছ ঝাপুরে ফুল এসেছে আপনার, তো ওই সময়টার জন্য কিন্তু গাছে আপনাকে বেশি ব্যস্ততা করা যাবে না। মানে গাছে স্নান করিয়ে ডুবিয়ে জল দেওয়া, এবং গাছের ফুল থেকে ফলে পরিণত হলে তারপরে কিন্তু শুধু তরল খাদ্য দেবেন। সেটা আপনি কেজিতে 200 গ্রাম তরল খাদ্য যেমন বুঝেছেন, যে 1 কেজি খৈল হলে, সেটা বাদাম খৈল, করঞ্জা খৈল বা নিম খৈল যাই হোক না, বা সরিষার খৈল হলে, তার সঙ্গে যে কোনো 200 গ্রাম 10-26-26 বা 28-28 গোমর এটা কিন্তু দেবেন। এবং ওই তরল খাদ্য কিন্তু অনেক দিন ধরে পচিয়ে ফেলবেন না, 3 দিন 3 রাত পচাবেন, আর সেই জলটা পাতলা পাতলা করে দেবেন। তাহলে দিলে কিন্তু দারুণ হবে। মানে 10 লিটারের সাথে 100 গ্রামের মতো আন্দাজ নিয়ে নেবেন, নিলে কিন্তু দারুণ ভালো কাজ হবে। এবং আহ, প্রতিটা ফল কিন্তু আপনার গাছে দাঁড়াতে থাকবে। দেখুন, ভেতরে যা রোগ, বাইরে ওষুধ মেরে কাজ হবে না। ওষুধ আমরা ভিটামিন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, তারপরেও গাছে ফল থাকছে না, বললে তো হবে না। গাছ ভর্তি লেবু ফুল আপনার আসছে, তারপরে দেখছেন সব ঝরে যাচ্ছে। কত রকম ওষুধ আপনি দিচ্ছেন, কিন্তু প্রধান কথাই হচ্ছে ফুল থেকে যখন ফলে পরিণত হয়, তাহলে তার সেই সময় সঠিক খাদ্য থাকতে হয়। সেই খাদ্যটা যদি সঠিকভাবে গাছে থাকে, তাহলে কিন্তু ফুল থেকে ফলটা প্রচুর পরিমাণে হয়। তাহলে এখানটা দুটো জিনিস আমাদের একটু বুঝতে হবে ভালো করে, যে বর্ষার সময় শেষে কিন্তু আমরা খাদ্যটা দেব, মানে বর্ষার শেষ মানে খুব শেষে নয়, এই বর্ষার মাঝামাঝি অবস্থা, বৃষ্টি থামলেই কিন্তু আমাদেরকে খাদ্য দিতে হবে। আর এই সকল খাদ্য আমরা বানিয়ে নেব দোকান থেকে, সব 100 গ্রাম 100 গ্রাম করে কিনে নেবেন। দোকানে গিয়ে আপনারা বলবেন যে 6 রকম জৈব সার দিন এবং সাথে 2 রকম নাইট্রোজেন সার দিন। ভালো করে লক্ষ্য করুন, এই যে যদি দেখেন যে গাছের মধ্যে পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, এই হলুদটা দুটি তিনটি কারণে হয়। অর্থাৎ এইটা এঁটেল মাটিতে থাকলেও হয়, আবার বেলে মাটিতেও থাকলে হয়। যেমন এঁটেল মাটির মধ্যে গাছ যারা টবে রোপণ করবেন, যদি ছোট টবের মধ্যে হয়, তাহলে কিন্তু এঁটেল মাটিতে ভালো ফল আপনি পাবেন। তাহলে টবের গাছের রোপণের ক্ষেত্রে আপনি যদি কম বেশি একটু খাদ্য দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ ছোট টবে আপনার খাদ্য বেশি পরিমাণে থাকবে না, আর বেশি পরিমাণে আপনি দিতেও পারবেন না। যেমন এই জাম গাছ যদি আপনি রোপণ করে থাকেন একেবারে নতুন গাছ, তাহলে ছোট টবে দিলে বেশি পরিমাণে এদের ফল পাওয়া যায়। অর্থাৎ বর্ষার পরে খাদ্য বন্ধ করলেই তবে পরিমাণে জাম পাওয়া যায়। যেমন আম গাছের ক্ষেত্রে বলবো যে আম গাছ যখন আপনারা রোপণ করবেন, শুধু প্লেন মাটিতে করবেন, না হলে পাতা পুড়ে যাওয়া কিন্তু বন্ধ করতে পারবেন না। খাদ্যের পরিমাণ সঠিক রাখতে হবে। যেমন পরিমাণে সবেদা গাছে প্রচুর পরিমাণে খেতে দিতে হয়, না খেতে দিলে কি হবে, এর ক্ষমতা যত কম থাকবে, ফুল কিন্তু ঝরতে থাকবে। যেমন লিচু গাছে বেশি খাদ্য যদি আপনি বর্ষার পরে দিয়ে ফেলেন, তাহলে সেই বছর ভালো লিচু পাওয়া যায় না। অর্থাৎ লিচু গাছে বর্ষার পরে পুরোপুরি মাটি সাইডের কুপিয়ে শুকনো করে একেবারে ড্রাই ড্রাই রাখতে হবে, তবেই কিন্তু বেশি পরিমাণে লিচু পাবেন। যেমন পেয়ারা গাছের ক্ষেত্রে বলবো যে যত ডগা পিঞ্চ করতে পারবেন, তত বেশি বেশি পরিমাণে পেয়ারা পাবেন। যেমন কাঁঠাল গাছের এই ভাদ্র মাসে, মানে আর হাতে 1 মাসের মতো সময় নেই, ঠিক সাইডকার কিছু ডালপালা কেটে ফেলে দেবেন, এবং এই সকল গাছগুলোতে যেমন কাঁঠাল, জাম, কিছু আঙুর, এর ক্ষেত্রে বেশি বেশি ফল আপনারা পাচ্ছেন না। যেমন জাম গাছের ক্ষেত্রেও একদম বেশি পাচ্ছেন না। সেই জন্য বলবো, যদি এরকম গাছ আপনার থাকে আর কি, গাছ বিশেষে এই পরিচর্যাগুলো করতে হয়, এদের গোড়াতে কিন্তু সুপার ফসফেট পটাশ দিতে হয়। তাহলে সবার গাছের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশ না দিলেও হবে, বিশেষ করে যাদের টবে আছে সমস্যা নেই।
কিন্তু মাটির ক্ষেত্রে থাকলে এদের গোড়াতে সুপার ফসফেট পটাশ দিলে পরিমাণে বেশি ফুল আসবে। দুই রকম সমান সমান নিতে হবে। আর তার থেকে টব বিশেষে ধরুন একটা টবে আপনি এক এক চামচ দিলে যথেষ্ট 8 ইঞ্চিতে। যদি একটু বড় হয় তাহলে আরেকটু বাড়াবেন, মানে 1.5 চামচ করে দেবেন, তার বেশি কিন্তু নয়। ফলে এটা কিন্তু আপনারা বর্ষার পরে দেবেন, এই সময় কিন্তু নয়। যদি গাছে আপনি দেখেন যে 1-2 বছর ফল আসছে না, সেই ক্ষেত্রে দিতে হবে। পুরানো গাছে আপনার আসছে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য যে সকল খাদ্যগুলো বললাম, আর এদেরকে সব কিছুটা মাটির সাথে মেখে জলের ছিটে দিয়ে একটা পলিথিন দিয়ে চাপা দিয়ে রাখুন। খাদ্য দেওয়ার থাকলে দিয়ে দিতে হবে। বর্ষা চিন্তা করে করে আপনি বর্ষায় খাদ্য যদি নাই দেন তাহলেও আবার খারাপ। গাছের যদি গ্রোথ আপনার ঠিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু বর্ষার পরে আপনি খাদ্য দেবেন তাহলে গাছ ভর্তি ফুল বা ফল কোনোটাই ভালো পাবেন না। এবারে যে গাছের মূল যে বিষয়, যে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হয়ে আছে, যাদের গাছ এমনিই একদম সবুজে লিকলিক করছে, তাহলে তাহলে কি হবে, এই সময় তাদের খাদ্য আর লাগবেই না, আর খাদ্য এখন লাগবেই না। তাহলে যাদের খাদ্য লাগবে তাদের গাছের কন্ডিশন এখন দেখলেই বোঝা যাবে। তবুও আপনি আপনার গাছের একটু স্বাস্থ্য ভালো রাখতে চাইলে দিতে পারেন। তবে বর্ষা শেষ পর কিন্তু আর খাদ্য দেওয়া যাবে না। দিলে কি হবে, যে পরিমাণে আপনার হওয়ার দরকার সে পরিমাণে হবে না। তাহলে আমরা যখন ফুল থেকে ফলে পরিণত হবে গাছে, সে সময় কিন্তু খাদ্য দেওয়া স্টার্ট করে দেবো। আর প্রতিটি ফল কিন্তু আমরা একদম সঠিকভাবে পাবো। এবার গাছের ফুল থেকে ফল আসার পর খাদ্য দেব, কিন্তু ফল যখন বড় হবে সে সময় কিন্তু আমরা একদম বড় বড় হয়ে গেছে, সেই সময় কিন্তু আমরা বুঝবো কি করে কোন গাছে সুপার ফসফেট দিতে হবে আর কোন গাছে দিতে হবে না। তাহলে আমরা দেখবো যে গাছে এরকম লালচে লালচে ভাব আছে, সে গাছে কিন্তু সুপার ফসফেট পটাশ আপনার দেওয়ার প্রয়োজন নেই। যে গাছ দেখবেন একদম কাঁচা আমের মতো হয়ে আছে, পাতার রং বেশ গাঢ় টাইপের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেবেন, আর দিলে আপনার ভালো হবে। আজ এইটুকুই। আবার না বুঝতে পারলে ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন, আর একটা লাইক করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধু হয়ে থাকলে। আর এরকম তথ্যমূলক ভিডিও আপনাদেরকে ঠিক সময়ের সাথে সাথে কিন্তু দিতে থাকবো। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।